আচ্ছা, সোশ্যাল মিডিয়া কি ইচ্ছে করেই আমাদের অ্যাডিক্টেড বানানোর জন্য তৈরি? ভাবছেন, এ আবার কেমন প্রশ্ন? কিন্তু ক্যালিফোর্নিয়ার একটা আদালত ঠিক এই প্রশ্নটারই উত্তর দিয়েছে, আর তাদের রায়টা কিন্তু পুরো ইন্টারনেট দুনিয়াকেই বদলে দিতে পারে। এক কথায় বললে ক্যালিফোর্নিয়ায় যেন একটা ডিজিটাল ভূমিকম্প ঘটে গেছে। একটা জুরি টেক ওয়ার্ল্ডের সবচেয়ে বড় 2টা কোম্পানির বিরুদ্ধে এমন এক রায় দিয়েছে যা অনেকেই কল্পনাও করতে পারেনি। অ্যামাউন্টটা শুনলে চমকে যাবেন, প্রায় $60 লাখ। আর এই জরিমানা করা হয়েছে মেটা আর ইউটিউবকে, মাত্র একজন ব্যবহারকারীকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য। হ্যাঁ, ঠিকই শুনছেন, একজন। তো প্রশ্ন হলো, জুরি ঠিক কিসের ভিত্তিতে এত বড় একটা সিদ্ধান্তে আসলো? চলুন এই ঐতিহাসিক রায়ের একদম ভেতরে গিয়ে দেখি ব্যাপারটা। দেখুন, জিউরি কিন্তু কোনো ছাড় দেয়নি। মেটা আর ইউটিউব দুজনকেই প্রত্যেকটা অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে, আর তাদের সিদ্ধান্তটা খুবই পরিষ্কার। এই প্ল্যাটফর্মগুলো ইচ্ছে করে এমনভাবে ডিজাইন করা হয়েছে যা আসক্তি তৈরি করে এবং যা মানুষের জন্য ক্ষতিকর। এখন এই স্লাইডটার একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখুন। জুরি কিন্তু দুজনের উপর সমান দায় চাপায়নি। তারা বলেছে এই ক্ষতির জন্য 70% দায়ী হল মেটা আর বাকি 30% ইউটিউব। তো এই যে এত বড় একটা আইনি লড়াই, এর পেছনে তো একটা মানুষের গল্প আছে। চলুন এবার সেই গল্পটা শোনা যাক, কিভাবে এই যুদ্ধের শুরু। এই মামলাটা করেছেন কেলি নামের একজন তরুণী, যার বয়স এখন 20। তার মূল অভিযোগ ছিল এই প্ল্যাটফর্মগুলো তাকে সেই ছোটবেলাতেই, মানে শৈশবেই, অ্যাডিক্টেড করে ফেলেছিল। এখানেই আসলে মামলার মূল লড়াইটা বোঝা যায়। একদিকে কেলির অভিযোগ যে এই প্ল্যাটফর্মগুলো তাকে আসক্ত করেছে, তার ক্ষতি করেছে, আর অন্যদিকে বড় বড় কোম্পানিগুলো বলছে টিনেজারদের মানসিক স্বাস্থ্য নাকি খুবই জটিল একটা ব্যাপার। এমনকি ইউটিউব তো বলেই দিয়েছে তারা নাকি সোশ্যাল মিডিয়া সাইটই না, একটা স্ট্রিমিং প্ল্যাটফর্ম। কেলির আইনজীবী মার্ক ল্যানিয়ার ব্যাপারটাকে খুব সহজ করে দিয়েছেন। তিনি বলেছেন এটার কিছুই না, এটা হলো কর্পোরেট লোভের গল্প। মানে সেই সব কোম্পানির বিরুদ্ধে লড়াই যারা বাচ্চাদের ভালো মন্দের চেয়ে নিজেদের লাভটাকেই বড় করে দেখে। তাহলে এখন প্রশ্ন আসে, এই যে ক্ষতিকর ডিজাইন, আসক্তিমূলক ডিজাইন বলা হচ্ছে, জুরি ঠিক কোন ফিচারগুলোকে এত বিপজ্জনক মনে করল? এই পুরো মামলাটার একেবারে কেন্দ্রবিন্দুতে ছিল একটা আইডিয়া, যাকে বলা হচ্ছে অ্যাডিকটিভ ডিজাইন বা আসক্তিমূলক নকশা। সোজা কথায় এমন সব ফিচার যা ব্যবহারকারীকে ইচ্ছার বিরুদ্ধেও প্ল্যাটফর্মে আটকে রাখে, তাদের সময় নষ্ট করায়, অনেক সময় তাদের ভালোর কথা না ভেবে। যেমন ধরুন এই যে ইনফিনিট স্ক্রলিং, মানে স্ক্রল করতেই থাকা, শেষই হয় না, বা একটা ভিডিও শেষ হলেই আরেকটা শুরু হয়ে যাওয়া, মানে অটো প্লে, কিংবা ধরুন লাইক বাটন আর নানা রকম বিউটি ফিল্টার। আদালতে বলা হয়েছে এইগুলোই হলো আসক্তি তৈরির মূল অস্ত্র। এগুলোর একটাই উদ্দেশ্য, ব্যবহারকারীকে স্ক্রিন থেকে সরাতে না দেওয়া। সবচেয়ে শকিং পার্টটা হলো আদালতে কিছু গোপন ডকুমেন্ট দেখানো হয়। তাতে দেখা যায় মেটার নিজেদের 18 জন এক্সপার্ট বিউটি ফিল্টার নিয়ে সতর্ক করেছিল, বলেছিল এটা ক্ষতিকর হতে পারে, কিন্তু কোম্পানি সেটা শোনেইনি, বরং লাভ করার জন্য ফিল্টারটা অ্যাপ্রুভ করে দিয়েছে। তো বুঝতেই পারছেন, এই মামলার প্রভাবটা শুধু ওই কোর্টরুমের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এর ধাক্কাটা অনেক দূর পর্যন্ত যাবে। এই রায়টা তো আসলে আইসবার্গের চূড়ার মতো, কারণ সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর বিরুদ্ধে এ ধরনের আরও প্রায় 1,500 মামলা ঝুলে আছে। এই একটা রায় সেই সব মামলার জন্য একটা উদাহরণ হয়ে দাঁড়াতে পারে। আর টেক অ্যানালিস্টরা ঠিক এই কারণেই বিষয়টার উপর কড়া নজর রাখছেন। জেসমিন অ্যানবার্গের মতো বিশেষজ্ঞরা বলছেন, যদি এই কোম্পানিগুলোকে তাদের প্রোডাক্ট নতুন করে ডিজাইন করতে বাধ্য করা হয়, তাহলে সেটা তাদের পুরো বিজনেস মডেলের জন্যই একটা অস্তিত্বের সংকট তৈরি করবে। এর মানে হলো, প্রতিদিন আমরা যে অ্যাপগুলো ব্যবহার করি সেগুলোতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। যেমন হয়তো ভিডিও আর অটোপ্লে হবে না, বা অনেকক্ষণ স্ক্রোল করার পর একটা ব্রেক নিতে বলা হবে। এমনকি অ্যালগোরিদমও বদলে যেতে পারে, যেখানে এঙ্গেজমেন্টের চেয়ে ভালো কন্টেন্টকে গুরুত্ব দেয়া হবে। তাহলে কি এটাই ইনফিনিট স্ক্রোলের যুগের শেষ? এই রায়টা আসলে ডিজিটাল দুনিয়ার ভবিষ্যৎ নিয়ে আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন রেখে গেল।